শুনছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রোমান্স উপন্যাসের পাঠ। আজ শুনবেন দ্বিতীয় অধ্যায়, কাঁটাল পর্ব। দীনবন্ধু দাদামশাই বললেন, কি ভাইয়া, আজকাল যে দেশের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাও না, বলি সাহেব হয়ে গেলে নাকি? আমি বললাম, ভুল করলেন দাদু, সাহেবরা বরং দেশকে অনেক বেশি ভালোবাসে। হোম সুইট হোমের কথা মনে পড়লে তাদের আর মাথা ঠিক থাকে না। গড়গড়ায় একটা হালকা টান দিয়ে দাদামশাই মিষ্টি তামাকের গন্ধ ঘরময় ছড়িয়ে দিলেন। সাদা কালোয় মেশানো ভ্রুজোড়ার নিচে দুটি প্রসন্ন চোখ স্নিগ্ধ কৌতুকে জলজল করতে লাগল। বললেন, তাহলে ব্যাপারটা কি? বিশ্বজগৎ আমারে মাগিলে কেমোর আত্মপর। শুনলাম নাকি আজকাল তুমি মাঝে মাঝে গল্প টল্প লেখো। বললাম, তা লিখি, সম্পাদকেরা পাতা ভরাবার জন্য ছাপে, কিন্তু কেউ পড়ে না দাদু। কেউ যদি হঠাৎ ভুল করে পড়ে ফেলে তাহলে সে অনুতাপ করে। গড়গড়ার নল নামিয়ে দাদামশাই হেসে উঠলেন। বললেন, করে নাকি? তাহলে তো ঠিকই করে। তোমরা কি আজকাল আর গল্প লিখতে পারো? হ্যাঁ, তোমাদের পৃথিবী থেকে গল্প ফুরিয়ে গেছে, শুধু রয়েছে কন্ট্রোল, কেউ আর কালো বাজার। মানুষের জীবনে দুঃখ তো আছেই, প্রত্যেক দিনই তা ভোগ করতে হচ্ছে, কিন্তু সেটাকে ফলাও করবার কি দরকার? লোকে সাহিত্য পড়ে আনন্দ পাওয়ার জন্যে, নিজেকে ভুলবার জন্যে, কেবল খোঁচা খাওয়ার জন্যে তো নয়। বললাম, হঠাৎ অনেক কথা এনে ফেলেছেন দাদামশাই, এটা যে দুযুগের দাবি, সাহিত্যের সংজ্ঞা যে কি? দাদামশাই বাধা দিলেন, থামো রঞ্জন, থামো। তোমরা আজকালকার ছেলে 4-4টে পাস দিয়েছো, তার উপরে কলেজের মাস্টার। তোমাদের সঙ্গে তর্ক করে আমরা পারবো কেন? শুধু একটা কথা জিজ্ঞেস করবো দাদা, তোমার গল্প সম্বন্ধে আমার দিদিমণি কি বলে? আপনার দিদিমণি? তার কথা আর বলবেন না। আমি গল্প শোনাতে বসলেই হাই তুলে, তারপর দু হাতে তোমার গলা জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে এসে বলে, ওসব ছাই পাঁচ থাক এখন, তার চাইতে আমাকে একটা, কেমন? এই তো। আপনার টিপ্পণীগুলো কিন্তু আপত্তিকর দাদু। না, তোমাদের কালের সঙ্গে আমাদের কালের আর মিল ঘটল না রঞ্জন। আমাদের বয়স যত বাড়ে মনে তত বেশি রং লাগে, আর 20-তে পা দিতে না দিতেই তোমরা হয়ে ওঠো টাগ মাথা অঙ্কের মাস্টার। একটুখানি চটুলতা বরদাস্ত করতে পারো না। আচ্ছা ভাইয়া, বলুন। মনে করো পূর্ণিমার রাত, পৃথিবী হয়ে গেছে শরতের জ্যোৎস্নায়, বাইরে থেকে ফুলের গন্ধ আসছে, তুমি আর দিদিমণি আছো ছাদের উপরে। ঠিক সেই মুহূর্তটার একটা প্রোগ্রাম দাও দেখি। আপনি বলুন। আচ্ছা শোনো, তুমি দিদিমণিকে বলবে, ওই যে চাঁদটা দেখা যাচ্ছে, ওর মধ্যে রোমান্টিক কিছুই নেই, ওটা হচ্ছে স্রেফ বিশুদ্ধ পাথর আর মরুভূমি। ওর আলোটা ধার করা, ও হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রতীক। বাইরে থেকে ড্রিমল্যান্ড বলে মনে হয়, আর কাছে গেলে দেখা যায় খালি দারিদ্র আর রিক্ততা। অতএব ওই চাঁদকে দেখে শিক্ষা লাভ করা গেল, সেটা হচ্ছে এই যে জীবনটা নিছক ডিসেপটিভ, তাতে আশা নেই, আনন্দ নেই, ভালোবাসা নেই। সুতরাং ইস্যু কমরেড, দুজনে মিলে একটা দুরূহ কাজে লেগে যায়। কেমন? এই তো। আমি হাসলাম। অতটা গদ্যময় এখনো হয়ে উঠতে পারিনি, তবে এটা ঠিক যে চাঁদের আলোয় এখন আর উহু হু করে বুক চেপে ধরতে হয় না, কিংবা গায়ে ফোসকাও পড়ে না। কিন্তু আপনাদের কালের কথাই বলুন। আমাদের কাল, সে কি ব্যাখ্যা করবার দরকার আছে? তোমার দিদিমার আমি হয়তো সমস্বরে গান জুড়ে দিতাম, অবশ্য চাপা গলাতেই, বাড়ির কেউ শুনতে না পায়। সেই গান শুনলে তোমরা এখন কানে আঙুল দেবে হয় বা, নিতান্তই নিধুবাবুর টপ্পা। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আপনাদের কালটাই ভালো ছিল বলে মনে হচ্ছে। বোধ হয় তোমাকে আমার সেই প্রেমের কাহিনী বলেছিলাম, মনে পড়ে? তোমাদের যা কিছু রোমান্স বিয়ের আগে 3 দিন পরেই ফিকে মেরে যায়, কিন্তু আমাদের সময় আইন পাস হয়নি তো। 5 বছরের কনে বউ ঘরে নিয়ে আসতাম, তারপরে বয়স বাড়তো আর আস্তে আস্তে চোখে রং ধরতো। আজকালকার দিদিমণিরা বড্ড হিসেবে।
ঘরে ঢুকতেই মোজা বোনার পর্ব শুরু হয়, নয়তো দুধের দাম নিয়ে গয়লার সঙ্গে বাঁধে মল্লযুদ্ধ। কিন্তু দাদামশাই থামলেন, তারপর একবার তাকালেন দেওয়ালের দিকে। বড় অয়েল পেন্টিংটার গায়ে দিদিমার শান্ত সুন্দর মুখখানা হাসছে। আজ 12 বছর হলো পৃথিবীর মায়া কাটিয়েছেন তিনি। পলকের জন্য মনে হলো দাদামশাইয়ের চোখের কোণ দুটো যেন চকচক করে উঠেছে। বহুদিন পরে দেশে ফিরেছি। এমন নামজাদা গাঙ্গুলি বাড়ি আমাদের, অথচ এখন শ্মশানের মতো খাঁ খাঁ করছে। কেউ থাকে না বাড়িতে। চাকরি বাকরির খাতিরে বাংলা বিহার আসামের নানা জায়গাতে ছড়িয়ে পড়েছে। অপরিসীম একটা শূন্যতার মধ্যে মনটা হু হু করে ওঠে। যতক্ষণ ধৈর্যে কুলোয় পুকুরে মাছ ধরি, আর বাকি সময়টা এসে আড্ডা দিই দীনবন্ধু দাদামশাইয়ের ওখানে। গ্রামের মধ্যে এই একটা মানুষ সরসতায় আর সজীবতায় যে টলটল করছে, আর একমাত্র যার সঙ্গে আমার মন মেলে। গড়গড়ায় কয়েকটা মৃদুমন্দ টান দিয়ে দাদামশাই বললেন, গল্পের কথা বলছিলে? আচ্ছা দাদা, এমন গল্প কেন লেখো না যাতে মিষ্টি হাসি, হালকা আনন্দ, যার ভিতরে জীবনটা শুধু তেতোই নয়, মানুষ শুধু সাপের মতো হিংস্রই নয়। বললাম, আপনি জমিদার, মন্বন্তরের দিনেও সুখেই আছেন, কিন্তু আমাদের মতো রেশন কার্ড নিয়ে কন্ট্রোলের দোকানে ছুটতে হলে বুঝতে পারতেন। মিষ্টি করে লিখতেই তো চাই, কিন্তু একখানা কাপড়ের জন্যে যখন 8 ঘন্টা ধরে কিউ করতে হয়। দাদামশাই বললেন, তাই হয়তো হবে। তোমাদের জীবন থেকে গল্প বোধ হয় ফুরিয়েই গেছে। হয়তো পূর্ণিমা রাতে দিদিমণি তোমার বুকে মাথা রেখে আবেগ বিহ্বল স্বরে বলে না, না, অগ্নিমূর্তি হয়ে গর্জন করে, রেশন কার্ডের কোটায় যে চিনি ছিল তা 2 দিনের মধ্যেই ফুরিয়েছে, অতএব সপ্তাহের বাকি 5 দিন চা বন্ধ। সত্যি দুঃসময় যাচ্ছে তাহলে। যুদ্ধের আগুনে এবার মদন পর্যন্ত ভস্ম হয়ে গেছে, কি বলো? সেই জন্যই তো আধুনিক লেখায় ও রতি বিলাপ শুনতে পাচ্ছেন দাদু। রতি বিলাপ না শ্রীগাল বিলাপ? আমি হেসে ফেললাম। আপনি আধুনিক সাহিত্যের নিন্দে করছেন? নিন্দে? সর্বনাশ! দাদামশাই তাকিয়া ছেড়ে সোজা হয়ে উঠে বললেন, তোমাদের যৌবন ও জলতরঙ্গ রোধিবে কে ভাই? তোমরা প্রাণ খুলে যা খুশি লেখো, কিন্তু একটা কথা আমি বলবই, তোমাদের যুগে গল্প নেই, তোমাদের যুগে প্রেমও নেই। আমাদের সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে গেছে। আজ বঙ্কিমের বই পড়ে তোমরা বলো রোমান্স, তোমরা বলো এমন হতে পারে না। হতে যে পারে না কি করে জানলে? বঙ্কিম যে যুগের কথা লিখেছেন সে যুগে তোমরা তো জন্মাওনি। কিন্তু আপনার দিদিমণি জন্মেছিল। সে সারাক্ষণ সূর্যমুখী আর ভ্রমরের মতো তটস্থ হয়ে আছে। কখন কুন্দনন্দিনী কিংবা রোহিণী এসে দেখা দেয়। দিদিমণিকে ভালো মানুষ পেয়েছো কি না তাই তার নামে যা নয় তাই বলে বেড়াও, কিন্তু চাঁদ, তুমি বা এমন কোন নগেন্দ্র দত্ত কিংবা গোবিন্দলাল শুনি? থাক দাদু, থাক, বা আপনার দিদিমণির ব্রিপার আপনাকে দিতে হবে না। তার একার পরাক্রমেই আমি হিমশিম খেয়ে যাই, তার সঙ্গে আপনি জুটলে তো। অপরিমিত খুশি হয়ে উঠলেন দাদামশাই। এমন ভাইয়া, এইবারে পথে এসো। স্বয়ং শ্রীকৃষ্ণ অবধি চোখের জলে বুক ভাসিয়ে কুল পেলেন না তো রঞ্জন শর্মা কোন ছাড়? ওদের টুকটুকে রাঙা পা ছাড়া তোমাদের আর গতি আছে নাকি? শেষ কথাটা কিন্তু বঙ্কিম থেকে চুরি করলেন দাদু। করলাম নাকি? উপায় কি বলো? তোমাদের যেমন রবি ঠাকুরতার ছাড়া গতি নেই, আমাদেরও তেমনি বঙ্কিমই সম্বল ছিল। তাছাড়া বঙ্কিমের গল্প আমাদের জীবনে একেবারে মিথ্যেও ছিল না ভাই, আমি নিজেই তার প্রমাণ পেয়েছিলাম। গল্পের গন্ধে আমি নড়ে চড়ে বসলুম। বলুন দাদু, বলুন। চাকর এসে গড়গড়ার কলকেটা বদলে দিয়ে গিয়েছিল। অম্বরী তামাকের মাদক গন্ধে ঘরটা আকুল হয়ে উঠেছে। আর বাইরে দেখতে পাচ্ছি সিঁড়ির নিচেই একটা গোলাপজাম গাছ ফুলে ফুলে একেবারে দিশেহারা হয়ে আছে। একটা মস্ত ভোমরা তার নীল রঙের পাখা আমার কানের কাছে বার কয়েক কাঁপিয়ে দিয়ে চলে গেল। খালের দিক থেকে ভিজে ঠান্ডা বাতাস এসে দুলিয়ে দিচ্ছে দাদামশাই সূক্ষ্ম চুলগুলোকে। সুন্দর শান্ত পৃথিবীতে যেন অপরিসীম ভালোবাসা আর স্নিগ্ধতা দিকে দিকে ছড়িয়ে পড়ছে। দিদিমার ছবিখানার দিকে একবার তাকালেন দাদামশাই। আমার শ্বশুরমশাইয়ের নাম বলেছি তোমাকে? কালীকান্ত সেন শর্মা। যেমন নাম তেমনি শক্তিমান পুরুষ। বাঘ আর ছাগলকে এক ঘাটে জল খাওয়াতেন। তোমার দিদিমার নাম দিয়েছিলেন বজ্রতারা। তোমাদের এখনকার আইভি রায় আর সুলতা সেন যা উচ্চারণ করতে ফিট হয়ে পড়বে। অতিশয়োক্তি হলো দাদু।
বলবি একটু রসান দিতে হয় ভায়া, উকিলের মতো অমন জেরা করো না। আচ্ছা বলে যান। সেই ভাবেরই তো মেয়ে, যেমন জেদি তেমনি একরোখা, যা ধরবে তা করে তবে ছাড়বে। কতবার আমাকে আঁচড়ে কামড়ে যে বিব্রত করে তুলেছে ঠিক নেই। আপনি সয়ে যেতেন পাগল। তোমাদের মতো ধূপ দুরস্ত ফিনফিনে যুগে তো জন্মায়নি। চুল ধরে দমাদ্দম শব্দে কিলিয়ে দিতুম। আজকাল হলে হয়তো নারী নিগ্রহের রোমাঞ্চকর খবর হিসেবে বড় বড় হরফে কাগজে বেরিয়ে যেত। চাই কি তোমাদের মতো পরহিতব্রতীর দল আমার নামে 1 নম্বর মামলায় রুজু করে বসতে। সেটা আশ্চর্য নয়, কিন্তু আমাদের কাল আলাদা ছিল ভাই। দু তরফে একটু আধটু বাহুবল প্রয়োগ না করলে কাব্য জমতো না। গোঁফ কামানো পুরুষ আর লতিয়ে পড়া মেয়েদের নিয়ে মেট্রো বায়োস্কোপে চকোলেট চিবানোর কথা আমরা ভাবতেও পারতাম না। দাদু, গল্পের চাইতে পরচর্চাটাই বেশি হয়ে যাচ্ছে। না ভাইয়া, তোমার উপরে ভরসা হারিয়ে ফেলছি। কালিদাসের মালিনীর মতো তুমি স্বর্গে যেতে পারবে না। পূর্ব মেঘেই দমে যাচ্ছ, উত্তর মেঘের রসলোকে পৌঁছবার জন্য একটু পরিশ্রম করবে না? আচ্ছা বলুন, তোমার সেই দিদিমা তো বজ্রতারা তার নাম, একেবারে ললিত লবঙ্গলতা পরিশীলনের জলজ্জান্ত প্রতিবাদ। সেদিন জ্যোৎস্নায় ফেনিক ফুটছে, ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া আসছে। এমন সময় তোমার দিদিমা অর্থাৎ সংক্ষেপে তারা হঠাৎ বিছানায় উঠে বসল। তারপর আবেগ বিহ্বল কণ্ঠে বললে, গন্ধ পাচ্ছ? বাহ, বেশ জমছে দাদামশাই। দাঁড়াও ভায়া, একটু দাঁড়াও। তোমার মতো আমারও মনটা তখন বেশ কাব্যরসে থই থই করে উঠেছে। আমি বললাম, কিসের গন্ধ প্রিয়তমে? প্রিয়তমে? আলবাত প্রিয়তমে, কেন নয়? তোমাদের যাবনিক ডার্লিং আর মনো আমির চাইতে প্রিয়তমা শুনতে খারাপ নাকি? অস্বীকার করছি না দাদু। আমি তোমার দিদিমাকে বললাম, কিসের গন্ধ তোমাকে আকুল করেছে প্রাণসখী রজনীগন্ধার? তারা বললে, না, পাকা কাঁটালের। পাকা কাঁটাল? হ্যাঁ, পাকা কাঁটাল, রজনীগন্ধা নয়, হাসনুহানা নয়, নিদিন পক্ষে কাঁটালি চাপাও নয়, একেবারে বিশুদ্ধ পাকা কাঁটাল। শুনে আমি বললাম, প্রাণেশ্বরী, কাঁটাল পেকেছে তাতে তোমার কি? এমন প্রাণ কাড়া জ্যোৎস্নায় এসো আমরা দুজনে বরং চাঁদের গন্ধ শুঁকতে থাকি। তারা বললে, ওসব চাঁদ চাঁদ আমি বুঝি না, আমি কাঁঠাল খাবো, ভারী মিষ্টি গন্ধ, নিশ্চয়ই খাজা কাঁঠাল। আমি বললাম, দাদামশাই, বাহ, আপনার এই গল্প এই যুগে অচল। থামরঞ্জন, শুনে যাও, বাধা দিও না। আমি বিব্রত হয়ে বললাম, এই মাঝরাত্রিরে তুমি কাঁঠাল খাবে কী রকম? তাছাড়া এখন বাগানেই বা যাবে কে? তোমার দিদিমা বললে, কেন তুমি? আমি ক্ষুব্ধ হয়ে বললাম, হৃদয়েশ্বরী, তোমার জন্যে সব করতে পারি, দরকার হলে প্রাণও দিতে পারি, কিন্তু কাঁঠাল আনতে পারবো না। সকালে বরং যত খুশি। তারা মাথা নেড়ে বললে, সকালে আমার কিচ্ছু চাইনি, আর প্রাণও তোমাকে দিতে হবে না, তাহলে আমি বিধবা হব। কথা হচ্ছে, এক্ষুনি আমাকে কাঁঠাল এনে দাও, নইলে কাল আমি বাপের বাড়ি যাব। ভেবে দেখো ভায়া, আমার অবস্থাটা এক কথাতেই চরমপত্র। অথচ ফলটা হচ্ছে দুনিয়ার সবচাইতে কুৎসিত দর্শন, ভেবাচা কাগজের কাঁটাওয়ালা একটা বিকট ব্যাপার। কাব্যের নায়িকারা কখনো কিছু খায় কিনা জানি না, যদি খায় তাহলে হয়তো একটা দাড়িম্ব বীজ, একটি আঙুর, অথবা একটি মহুয়া ফল দাঁতে কাটে। আর আমার নায়িকা কিনা সেই চমৎকার মধু যামিনীতে কাঁঠাল খাওয়ার বায়না ধরে বসল। রাত্রির কাব্যে দিংনাগের স্থূল হস্তাবলেপ যাকে বলে। দিলেন কাঁঠাল এনে? শোনোই না। আমি বললাম, একা নয়, তাহলে দুজনেই বাগানে যাই চলো। দু একবার আপত্তি করে অ্যাডভেঞ্চারের বেলায় তারাও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। চোরের মতো পা টিপে টিপে পেছনে সিঁড়ি দিয়ে দুজনে নেমে এলুম বাগানে। পাতায় পাতায় জ্যোৎস্নার ছবি আঁকা আমাদের এত বড় বাড়িটা ঘুমে নিস্তব্ধ। শুধু বাবার ঘরে আলো জ্বলছে। রাত জেগে বোধহয় জমিদারির কাগজপত্র দেখছিলেন তিনি। কোন গাছে কাঁঠাল পেকেছে বুঝতে দেরি হলো না, মাল কোচা মেরে গাছে উঠে পড়লাম। তারপর খুঁজতে খুঁজতে সেই গন্ধেশ্বরীর সন্ধান মিলল। বিরাট ওজনের কাঁঠাল, অন্তত 15 যে হবেই তাতে কোনো সন্দেহ নেই। অত বড় কাঁঠাল নিয়ে গাছ থেকে নামি কি করে ভাবতে ভাবতে যেই বোঁটা ধরে টান দিয়েছি, অমনি সে এক কেলেঙ্কারি কাণ্ড। কাঁঠালটা একটু বেশি মাত্রায় পেকেছিল, ফলের টানের সঙ্গে সঙ্গে বোঁটার মাথার শুধু মুসলটা রইল চলে, আর বাকিটা বিকট শব্দে আছড়ে পড়লো ঠিক তারার মাথাতেই।
তারা তো এক প্রকাণ্ড চিৎকার করে কুপোকাত, আরে হই হই করে জেগে গেল সমস্ত বাড়ি। বাবা তার ঘর থেকে হুঙ্কার দিলেন, আর আমিও তৎক্ষণাৎ এক লম্ফে পগার পার। বাড়ির লোকজন এসে দেখে সারা গায়ে কাঁঠালের রস আর আঠা মেখে তারা বোকার মতো বসে আছে। আমি বললাম, দাদামশাই আপনি কাপুরুষ, অবলাকে ওভাবে ফেলে পালালেন? পালাবো না, হ্যাঁ, বাবার হাতে খালি খালি খড়ম পেটা খাই আর কি। আর তাছাড়া সত্যি বলতে কি ভাই, মনে মনে খুশি হয়েছিল। যেমন মাঝরাত্রে বেখাপ্পা বায়নাক্কা, তেমনই বোঝো তার ঠেলাটা। কেলেঙ্কারি যা হওয়ার তা তো হলো। বাবা বললেন, বৌমা কাঁঠাল খাওয়ার এত ইচ্ছে হয়েছিল তো আমাকে বললেই পারতে। যাও এখন স্নান করে শুয়ে পড়োগে, কাল সকালে কটা কাঁঠাল তুমি খেতে পারো দেখবো। প্রকাণ্ড একটা বিলেতি বেগুনের মতো মুখ করে তারা ঘরে এলো। দেহি পদবল্লভ করেও সুবিধা করতে পারলাম না। পাশ বালি সাঁকড়ে সেই যে মুখ ফিরে রইল তো রইলই, তার সঙ্গে ফোঁস ফোঁস করে কান্না, একেবারে পুরোপুরি ননকো অপারেশন। পরের দিন থেকে কথাই বন্ধ। কিন্তু তারাও প্রতিশোধ নিলে। লুকিয়ে লুকিয়ে তখন তামাক টানা শিখছে। আমাদের বাড়ির মাঝি নাজির ছিল আমার দীক্ষাগুরু। চিলেকোঠার ছাদে সন্ধ্যার অন্ধকারে নাজির হুঁকো নিয়ে বসে থাকতো, আর আমি যথাসময়ে গিয়ে তার রসাস্বাদ করে স্যার ওয়াল্টার র্যালের গুণকীর্তন করতাম। অর্ধাঙ্গিনী হিসেবে কথাটা তারাকে বলেছিল। সেদিন সন্ধ্যার সময়ে যথা নিয়মের তামাকের তৃষ্ণায় গলা শুকিয়ে উঠল। চুপি চুপি গেলাম ছাদের উপরে, দেখি নাজির বসে বসে নিজেই হুঁকো টানছে। আমি চটে বললাম, হতভাগা, আমার আগে হুঁকোটা এঁটো করে দিলি। আর যাবে কোথায়? নাজির উঠে দাঁড়ালো, পা থেকে খড়ম খুলে নিয়ে ধাই ধাই করে বসালো আমার পিঠে, বলে, হারামজাদা, লুকিয়ে লুকিয়ে তামাক টানা শিখছো। আমি শুধু খড়মা আহত নয়, বচ্চাহত হয়ে মাটিতে বসে পড়লাম। নাজির মারলে খড়ম দিয়ে? আরে নাজির কোথায়, সাক্ষাৎ বাবা। ব্যাপারটা বিশুদ্ধ চক্রান্ত ছাড়া আর কিছু নয়, আর এর মূলে হচ্ছেন তোমার দিদিমা। যাক, টিট ফর ট্যাট, মন্দ হয়নি দাদামশাই। দাদামশাই গড়গড় আর ধোঁয়া ছাড়লেন। তুমিও এই বললে, কিন্তু আমার দোষটা কি বলো? আমি তো আর মাঝরাতে কাঁঠাল খেতে চাইনি, কিংবা তারার মাথায় যে কাঁঠাল পড়েছিল তার জন্য আমি দায়ী নই। তো কেন এই বিশ্বাসঘাতকতা? তা বটে, কিন্তু ঝগড়াটা মিটে গেল তো? মিটবে কেন? মিটবে? এই কি তোমার আধুনিক যুগ যে একটুখানি ফোঁস ফোঁসানি আর দিদিমণিকে একটু চুমু দিলেই ঝামেলা শেষ হয়ে গেল? আমরা সে রাতেই তৈরি হইনি। খড়ম পেটাকে আমার সুপ্ত পৌর সিংহের মতো গর্জন করে উঠল, বললে, প্রতিশোধ চাই, এর নির্মম প্রতিশোধ। এই অপমান সয়ে বেঁচে থাকার চাইতে গাঙে ডুবে মরা অনেক ভালো। প্রতিশোধ নিলেন তাহলে? চেষ্টা করেছিলাম বই কি, কিন্তু বিধি যখন বাম, কি করবেন বলো না। জানো তো, দেখ শোনো, পরের দিন থেকে তেমনি অসহযোগ চলতে লাগলো। আগে ছিল একতরফা, এখন দুপক্ষেরই। এতদিন যে পাশ বালিশ দুটো পায়ের কাছে পড়ে থাকতো কিংবা থাকতো খাটের নিচে, তারাই এবার পরস্পরের বিরহ জ্বালা দূর করতে লাগলো। যেন আমাদের কেউ কাউকে চেনেই না। তারা যেন একটা কলা গাছ, আর আমি একটা নৌকোর মাস্তুল। সারা রাত জগদ্দল পাথরের মতো চুপ মেরে পড়ে থাকি দুপাশে। তারা বোধ হয় ছাড় পোকার কামড়ে ঘুমোতে পারে না, আর আমি প্রাণপণে মশারির ভেতর কল্পিত মশা মারবার চেষ্টা করি। এই অবস্থা কতকাল চলতো জানি না, কিন্তু হেনকালে রঙ্গমঞ্চে প্রবেশিলা পিতা বললেন, দিনে আমি বুচিকে, মানে আমার পিসিমা, আর বৌমাকে নিয়ে কয়েকদিনের জন্যে রসুলগন্ধের কাছারিতে যাচ্ছি। বৌমা কাঁঠাল খেতে ভালোবাসে, ওখানে অঢেল কাঁঠাল। তুইও একটু বেরিয়ে আসবি নাকি? কোনোদিন তো যাসনি। আমি সোজা বললাম না। তারপর ভীমরুল চাকের মতো মুখ করে চলে এলাম। রসুলগঞ্জে একটা নতুন জমিদারি কেনা হয়েছে কয়েক মাস আগে। শুনেছি মস্ত ফুলের বাগান আছে, চমৎকার জায়গা। যাওয়ার লোভ আমার অনেক দিন থেকেই ছিল, কিন্তু বৌমার সঙ্গে কাঁঠালের যোগাযোগের কথা ভাবতে গিয়েই মেজাজ খিঁচড়ে গেল। দমদম করে পা ফেলে শোবার ঘরে চলে এলাম। 3 দিন পরে তারা এসে প্রথম সম্ভাষণ করলে, কাল রসুলপুরে যাচ্ছি। আমি বললাম, বেশ, তুমিও চলো না আমাদের সঙ্গে। আমি মেঘবন্ধ স্বরে বললাম, না। না কেন? রাগ হয়েছে? তুমি আমার মাথায় কাঁঠাল ফেললে কেন? আমি আরও চটে গেলাম, বললাম, বেশ করেছি, তাই বলে তুমি বিশ্বাসঘাতকতা করবে? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যেখানে খুশি যাও। এবার তারাও খেপে গেল, বলে, বটে, এত অহংকার। দেবী চৌধুরানী সাগর বউ ব্রজেশ্বরকে দিয়ে পাঠি পেয়েছিল জানো? আগুন হয়ে বললাম, আমি ব্রজেশ্বর নই। ব্রজেশ্বর নাও? আচ্ছা, দেখা যাবে। যদি তোমার গাড় ধরে আমার কাছে টেনে নিয়ে যেতে না পারি, তাহলে আমিও কালীকান্ত সেন শর্মার মেয়ে নই। আমি বললাম, এ কাঠামে নয়। তারপর জুতোর শব্দে সিঁড়ি কাঁপিয়ে ছাদে চলে এলাম। বাহ, দাদামশাই, নাটক যে রীতিমতো জমে উঠেছে। দীনবন্ধু দাদামশাই একবার স্বপ্নাতুর চোখ মেলে তাকালেন বাইরের দিকে।
গোলাপজামের মুকুলগুলো মধুগন্ধে যেন আকাশ পাতালকে পরিপূর্ণ করে তুলেছে। একটা প্রজাপতি উড়ে এসে দিদিমার অয়েল পেন্টিংটার উপরে বসলো। তারা তো রসুলগঞ্জে চলে গেল, আর সঙ্গে সঙ্গেই দেখলাম আমার সব উৎসাহে মন্দা পড়ে গেছে। যতক্ষণ সামনে ছিল ততক্ষণে ঝগড়া করেও একটা আনন্দ বোধ করতে পারতাম, কিন্তু কাজ থেকে যখন চলে গেল তখন মনে হলো আমি হেরে গেছি। একটা হিংস্র বিদ্বেষ আমাকে পীড়া দিতে লাগলো। মনে হলো ও ইচ্ছে করে এই যন্ত্রণা আমাকে দিচ্ছে, যেমন করে হোক এর প্রতিশোধ নিতে হবে। একা বাড়িতে মন মোড়ার মতো ঘুরে বেড়াই, প্রতিশোধ নিতেই হবে, কিন্তু কেমন করে? রাত্রে ঘুমের মধ্যে অভ্যাস বসে বিছানা হাতড়াই, পরক্ষণে লজ্জায় অপমানে ভরে যায় মনটা। যে আমাকে এমন করে ছেড়ে চলে গেল তার জন্যে কিসের দুর্বলতা? তবু কি মনকে মানাতে পারি ভায়া? বুকের ভেতর খাঁ খাঁ করে কান্না পায়। আমি ছুটে যাই রসুলগঞ্জে। আসছো? তা তো আসবেই। দিদিমণি কখনো এমন দাগা দিয়ে চলে যেত তাহলে টের পেতে। ছুটে গেলেন শেষ পর্যন্ত? ধিক্কার দিলাম নিজের দুর্বল মনকে। তারপর একটা মারাত্মক প্ল্যান নিয়ে ফেললাম। মোহমুদগত্ত পড়াই ছিল, মায়া ময়মি দমখিলং ইত্যা স্মরণ করে সন্ন্যাস গ্রহণ করলাম। সন্ন্যাস? সেব সন্ন্যাস। ঠাকুর ঘর থেকে হাত সাবাই করলাম পিসিমার গেরুয়া থানখানা। তারপর রাতের বেলায় সাংসারিক বেশবাস ত্যাগ করে পড়লাম সেই কাপড়। একখানা কাগজে লিখলাম, গৃহাশ্রমে অরুচি ধরিয়াছে, এই সংসার শুধু আমড়ার ন্যায় আটি ও চামড়া মাত্র, তাহাতে সার বস্তু কিছুই নাই। অতএব ব্রহ্মজ্ঞান লাভের নিমিত্ত আমি সন্ন্যাসী হইলাম। এটি শ্রী শ্রী 108 ব্রহ্মানন্দ স্বামী। একেবারে ব্রহ্মানন্দ? নিশ্চয়ই। জ্ঞানানন্দ, প্রেমানন্দ, ভজনানন্দ, ভোজনানন্দ, এইসব ছোটোখাটো আনন্দ হয়ে আর লাভ কি? সন্ন্যাসী হলে একদম চূড়ান্ত করে হওয়াই ভালো, একেবারে ব্রহ্মকর্ম সমাধি। তারপর ব্রহ্মলাভ হলো নিশ্চয়ই? হলো বই কি। বাড়ি থেকে রাত্রে তাঁত হলো সৈকতে বাড়িবিন্দু সম গাইতে গাইতে বেরিয়ে পড়লাম। সঙ্গে কিছু নেই, শুধু সেই হুঁকোটা। শুনেছি সাধু সন্তদের গাঁজা ছাড়া মনটা আত্মস্থ হয় না। আমার তো আর নওগাঁ ব্র্যান্ড অভ্যেস নেই, কাজেই বিকল্পে দা কাটা। ভেবেছিলাম নাজিরকেও সঙ্গে নিই, আমার ছন্দকে এর কাজ করবে। কিন্তু তামাক ট্র্যাজেডির ব্যাপারে ব্যাটাও ছিল ষড়যন্ত্রের মধ্যে। সুতরাং একলা চলো রে, সোজা ঘাটে চলে এলাম, দিলাম এক মাল্লাই নৌকা খুলে। কোথায় চললেন? তা কি আমি জানি ভায়া? সন্ন্যাসিত্ব বসু দৈব, কাজেই যেখানেই যাই না মাধু করি জুটবেই। বোট ধরে রইলাম, ভাটার টানে নৌকা চলল। তারপরে তর তর করে এসে নামলো আড়িয়াল খাঁর জলে। মস্ত নদী অন্ধকারে, আর তারার আলোয় একটা বিস্ময় বিচিত্র বিশাল রূপ নিয়েছে। নাচতে নাচতে ডিঙি চলে এলো মাঝগানে। একটা নৌকা নেই, কোথাও জনপ্রাণীর সাড়া নেই, শুধু কলকল করে জলের শব্দ আর খ্যাপা বাতাস। এতক্ষণে ভয় করতে লাগলো। মনে হলো সন্ন্যাসের চাইতে তারার কাছে গিয়ে মানভঞ্জনের ব্যাপারটাই বোধহয় ছিল ভালো। কিন্তু আর তো উপায় নেই, বললে চলবে না আমি ব্রহ্মানন্দ। সংসারে কে কার, সবই তো মায়া প্রপঞ্চ, নশ্বর দেহ ধুলোতেই মিলিয়ে যাবে। নেশাখোরের মতো নৌকা বেয়ে চলেছি তো চলেইছি। নদীর বাতাসে শীত ধরে গেল। এতক্ষণে আর একটা সত্য বুঝতে পারলাম, খালি গেরুয়াতেই কোলোয় না, সন্ন্যাসীর একটা কম্বল ও সম্বল করা দরকার। তা পরের ভাবনা পরে হবে, আপাতত এই রাতটা তো কাটুক। কোথায় চলেছি জানি না, নৌকো নিজের খেয়ালে ভেসে চলেছে। চোখে তখন ঘুম জড়িয়ে এসেছে, হাত দুটো টনটন করছে ব্যথায়। তখন আকাশে ভোরের আলো সোজা ছড়িয়ে ফুটে উঠল। পাঞ্চভৌতিক দেহ ধারণের বিড়ম্বনা যে অনেক, তাতে আর সন্দেহ কি। খিদে পেট চোঁচো করছে, কিন্তু কোথায় খাবার মিলবে? নদীর জলে তো কচুরি বানা ছাড়া আর কিছুই নেই। ভাবলাম কাছাকাছি একটা গ্রাম পেলেই বম বম শব্দে গালবাদ্য করে গোটা কয়েক শাঁসালো শিষ্য জুটিয়ে ফেলবো। তারপর একটা ব্যবস্থা হতে আর কতক্ষণ। দুর্বলতা অস্বীকার করবো না ভায়া, তারার জন্যে বুকের ভেতরটা কাঁদছিল। যে আমাকে সংসারে বিতরাগ করে দিয়েছে তাকে যে এতখানি ভালোবাসি এ কি আগে বুঝতে পেরেছিলাম? তাহলে রসুলগঞ্জেই চলে যেতাম। বুঝছাই, সন্ন্যাস নেওয়ার পরে কেন এমন মোহ? মনকে কোষে ধমকে দিলাম, বুদ্ধদেব পেয়েছেন, আমি পারবো না। নতুন উৎসাহে বুক ভরে গেল। জোরে জোরে বোটেতে টান দিলাম, আর তার উৎসরে আবৃত্তি করতে লাগলাম, ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবানব তরুণী নৌকা। কিন্তু খিদের কষ্ট তো আর সয় না। পেটের মধ্যে যেন তিনটে উনুন জ্বলছে, খাঁ খাঁ খাই খাই।
সামনেই নাম না জানা গ্রাম। নৌকো ঘাটে ভিড়িয়ে ফেললাম, রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যেই। কয়েক পা এগোতেই বড় একটা বাগান, আম আর কাঁঠালের গাছ। হঠাৎ একটা মিষ্টি গন্ধে পেটটা চমকে উঠল। পাকা কাঁঠালের গন্ধ। কাঁঠাল, তারার সেই কাঁঠাল! মুহূর্তের জন্য আনমনা হয়ে গেলাম, কিন্তু পেটের মধ্যে ব্রহ্মা তখন নাচতে শুরু করে দিয়েছেন। ভারতীয় পদ্ধতিতে নয়, একেবারে উত্তম হুলা হুলা ছন্দে। আর থাকা যায় না। কাঁঠাল, কাঁঠালই শুই। গাছে উঠে পড়লাম। সবে পাকা কাঁঠালটি খুঁজে বের করেছি এমন সময় সেই 2 বিঘে জমি, সুমিষ্ট শ্যালক সম্বোধনে আত্মীয়তার আমন্ত্রণ জানিয়ে দুটি দাড়িওয়ালা মূর্তির প্রবেশ। হিড় হিড় করে গাছ থেকে টেনে নামালো। হাত জোর করে বললাম, বাবা সব আমি সন্ন্যাসী। কিন্তু জবনে কি করে জানবে সন্ন্যাসীর মাহাত্ম্য? আমি যে 1 নয় 2 নয়, একেবারে শ্রী শ্রীমৎ 108 ব্রহ্মানন্দ স্বামী, সেই কথা ওদের বোঝাবেই বাকি। কপালে চোরের মার ছিল, খেতেই হলো। চোখের জলে বুক ভাসে ভাবলাম, সাধনার পথ বড় কঠিন, দোস্তর কণ্টকাকীর্ণ। তবু কি রক্ষা আছে? যমদূত 2 জন আমাকে বাবুর কাছে টেনে নিয়ে চলল। আমি সরোদনে দুর্গা নাম জপতে লাগলাম। সন্ন্যাসের আরম্ভেই বুঝি জেল খাটতে হয়। বললাম, কেন এত জুলুম? মাত্র একটা কাঁঠালের জন্যে? ওরা বলে, একটাই তো। কেন, তোমার বাবার গাছ নাকি? কথাটার মধ্যে যে কী পরিমাণে আইরনি আছে তা কি ওরাই জানতো, না আমি কল্পনা করতে পেরেছিলাম? দাদামশাই থামলেন, গড়গড়ে একটা টান দিয়ে বললেন, কেমন লাগলো গল্পটা রঞ্জন? আমি ব্যাকুল হয়ে বললাম, বাহ, শেষ করলেন না তো? এখনও বুঝতে পারোনি? তাহলে বৃথাই সাহিত্যিক তুমি। টানতে টানতে একেবারে বাবুর কাছারিতে নিয়ে হাজির করলে। বলে, হুজুর, এই চোর কাঁঠাল চুরির জন্য গাছে উঠেছিল। বাবু আমার দিকে তাকে এই চমকে উঠলেন, হ্যাঁ, কাকে ধরে নিয়ে এলি? এই যে তোদের ছোট বাবু, আমার ছেলে। আইরে দুর্ভাগ্য! সন্ন্যাস নিয়ে শেষকালে রসুলগঞ্জের ঘাটেই এসে ভিড়লাম। তাকিয়ে দেখি জানলার ফাঁকে তারার মুখ দেখা যাচ্ছে, আর তার চোখের দৃষ্টি। ভাষায় কি তার ব্যাখ্যা সম্ভব? আমি শুধু সীতার ভাষায় দেবী ধরিত্রীর কাছে সকাতরে প্রার্থনা জানাতে লাগলাম। বাবা আর কি বললেন আমি শুনতেও পেলাম না। সেই লোক দুটো যে আমার 2 পা জড়িয়ে ধরেছে সে খেয়ালও রইল না। আমার কানের মধ্যে তখন গাড়ি ঝিঁ ঝিঁ করে একটা না একটা তীব্র স্বর বাজছে। আমি উচ্ছ্বসিত হয়ে এসে বললাম, তারপরে দাদু, তারপর? দাদু একবার দিদিমার অয়েল পেন্টিংটার দিকে চোখ বুলে নিলেন, বললেন, তারার প্রতিজ্ঞা পূর্ণ হলো, পেট ভরে কাঁঠাল খেলাম। তার উপরে সে তো রাত্রির কাব্য, বুকে বুকে মুখে মুখে সন্ধি স্থাপন। সে গল্প না বললেও বুঝতে পারবে ভাই। দেওয়ালের গায়ে দিদিমার ছবিটা হাসছে, সুন্দর প্রসন্ন চোখ দুটো যেন জীবন্ত। শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রোমান্স উপন্যাসের 2য় অধ্যায়, কাঁঠাল পর্ব। এইরকম আরও সরস গল্প, উপন্যাস এবং নাটক শোনার জন্য অনুগ্রহ করে আমাদের এই গল্পে নাটকে অল্প সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।